আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হৃদয়ের খুব গভীরে কোথাও যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করল মনোরমা। কথাটা সত্য। ছেলেরা তাদের মাঝে বহুদিন আগে থেকে একটা অদৃশ্য দ্বন্দ্বের প্রাচীর তৈরি হয়ে গিয়েছিল, ভাঙতে শুরু করেছিল সম্পর্ক। তারপর থেকেই তাদের মাঝে দূরত্ব তৈরি হওয়া শুরু। সেই দূরত্ব দিনের পর দিন শুধু বেড়েছেই, কমেনি কোনোদিন। বলা বাহুল্য দুই পক্ষের কেউই কমানোর চেষ্টা করেনি কখনো। তবে আজ কেন জানি মনোরমার সেই কারণটা খুব করে জানতে ইচ্ছে করছে ছেলের মনে জমি থাকা সেই অব্যক্ত গোপন অভিযোগ নামাগুলো, যা তরুণ আজ তাদের মাঝে এত দ্বন্দ্ব, শিথিল সম্পর্কের বন্ধন। অভি গমগমে কণ্ঠটা হঠাৎ কেমন শান্ত হয়ে এলো। নিভে আসা কণ্ঠে সে বলে উঠল, আমি জানি কোনোদিনও তোমাদের মনে সেই প্রশ্ন জাগেনি, আর না কখনো তোমাদের জানার ইচ্ছে হয়েছে কেন আমি দিনের পর দিন বদলে যাচ্ছি। তবে হ্যাঁ, যদি কখনো কোনো ভুল করে ফেলেছি অথবা কোনো অন্যায় করে ফেলেছি, তখন অবশ্যই তোমাদের সো কল্ড সোসাইটি, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের হাই স্টেটাস, এর আত্মীয় স্বজন, এরা সবাই কি ভাববে কি বলবে সেই চিন্তা অবশ্যই তোমাদের তাড়া করে বেরিয়েছে। কোনোদিনও আমার কাছে জানতে চাওনি কেন আমি সেই অন্যায়টা করলাম, আদৌ সেটা অন্যায় ছিল কি না সঠিক সেটাও পর্যন্ত জানার চেষ্টা করোনি কোনোদিনও। ছোটবেলা থেকে প্রতিটা মুহূর্তে তোমরা আমাকে একটা গাইডলাইনে বেঁধে রাখার চেষ্টা করে গেছো। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এদের সাথে মিশলে তোমাদের স্টেটাস নষ্ট হবে, ওদের সাথে মিশলে তোমাদের স্টেটাস বাড়াতে হবে। বিশ্বাস করো বাবা, আমার দম বন্ধ হয়ে আসতো তোমাদের গাইডলাইন শুনে শুনে। নিজেকে সব সময় বন্দি মনে হতো আমি এ বাড়ির ছেলে নই, জেলখানার কয়েদি। দুলালবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন বাকরুদ্ধ হয়ে। অভি মায়ের মুখের দিকে তাকালো, ভেঙে আসা কণ্ঠে বলল, শুনেছি মা মানে মমতার প্রতীক, সন্তানের সবচেয়ে বড় ভরসার জায়গা, তার করে মাথা রাখলে নাকি পৃথিবীর সব সুখ অনুভূত হয়। তুমি সত্যি কি আমার জন্মদাত্রী মা বলো তো? অভি! মনোরমা অবাক চোখে তাকিয়ে চিৎকার করে উঠল। অভি করুণ চোখে তার ছেলের হাসি হেসে উঠল তা দেখে। মাত্র 5 বছরের একটা বাচ্চাকে রেখে তুমি কিভাবে সেদিন কানাডা চলে যেতে পেরেছিলে মা? তোমার একবারও মনে হয়নি আমি এত ছোট, কিভাবে তোমাকে ছেড়ে থাকবো? আমি কার হাতে থাকবো, কার কোলে ঘুমোবো, খেলতে গিয়ে ব্যথা পেলে কার কোলে মুখ গুঁজে কাঁদবো? কথাটা শোনার পর একেবারে শূন্য হয়ে গেল মনোরমা। এতক্ষণে জ্বলন্ত রাগ যেন হাওয়ায় মিলিয়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ দগ্ধ অনুশোচনা। অভি মায়ের কাছে এসে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, তুমি কিভাবে পেরেছিলে মা আমাকে ছেড়ে 5টা বছর ওই বিদেশে পড়ে থাকতে? মনোরমা অভির প্রশ্নের জবাব দিতে পারল না। কিভাবে জবাব দেবে সে? আজ এতগুলো বছর পর ছেলেটা নিজের মনে জমা কষ্টগুলো উজাড় করে দিয়েছে যে। মনোরমা আর সইতে পারল না। কষ্টে বুকটা হুক করে উঠল, সাথে সাথে চোখ জোড়া ভাসল বিষাদ অশ্রুতে। অভি সেসবের পরোয়া না করে নিজের মতো করে বলে চলল, জানো মা, আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় তোমার অপেক্ষা করতাম। মন বলতো তুমি এক্ষুনি চলে আসবে, কিন্তু তুমি আসোনি। আমি খেতে চাইতাম না, তোমার কাছে যাওয়ার বায়না ধরতাম। ঠাম্মা আমাকে বোঝাতো আমি যদি শান্তশিষ্ট ভদ্র বাচ্চা হয়ে থাকি তাহলে তুমি চলে আসবে। বিশ্বাস করো আমি সব সময় ভদ্র বাচ্চা হয়ে থেকেছি। সমস্ত বাচ্চারা স্কুলে হই হই করে খেলতো, কিন্তু আমি না খেলে চুপ করে বসে থেকেছি। ইচ্ছে করলেও যাইনি। কেন যাইনি জানো? ভয় পেতাম যদি খেলা করি, দুষ্টুমি করি, তাহলে জানলে যদি রাগ করে না আসো। আমি ভদ্র ছেলে হয়ে দেখেছি মা, তুমি আসোনি। চোখের কোন ঘেঁষা আচমকা দুফোঁটা জল গড়িয়ে পড়তেই অভি খুব শব্দবনে সেটা মুছে নিল। তো দুলালবাবু অভির কাঁধে হাত রাখলেন। আজ তারও বলার মতো ভাষা হারিয়ে গেছে। সারা জীবন মিথ্যে সুখের পেছনে ছুটে সন্তানের মতো সবচেয়ে দামি জিনিসটাকেই অবহেলা করে গেছেন। সারাটি জীবন অজস্র মানুষের বিচার করেছেন তিনি, অজস্র অপরাধীকে সাজা দিয়েছেন, অথচ নিজের সন্তানের সাথে দিনের পর দিন অন্যায় করে গেছেন। তার বিন্দুমাত্র অনুভূতিটুকুও হয়নি মনে। দুলালবাবু তপ্ত শ্বাস ফেলে অনুতপ্ত সুরে বলেন, অভি, মাকে তুমি ভুল বুঝছো। রোমা বিদেশে বেড়াতে নয়, উচ্চশিক্ষার জন্য গিয়েছিল। তোমার মায়ের নিজের স্বপ্ন পূরণের অধিকার আছে, সেটা তোমার বোঝা উচিত। হ্যাঁ আমি জানি, তাই তো মায়ের বাড়ি ফেরার কথা শুনে সব থেকে বেশি খুশি বোধ হয় আমি হয়েছিলাম। ভেবেছিলাম মা বাড়ি ফিরলে এরপর থেকে তার সবটুকু সময়, তার সবটুকু আদর শুধু আমার জন্য বরাদ্দ হবে। কিন্তু আমি ভুল ছিলাম।
বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে মানুষটা দেশে ফিরে এলো। সে আবার মা নয়, সে ডক্টর মনোরমা বোস ছিল, যার কাছে তার লাইফ, তার ক্যারিয়ার, তার হাই স্টেটাস, সোসাইটি সব কিছু মূল্যবান ছিল। একমাত্র অবহেলার পাত্র ছিলাম আমি। আমাকে প্রতিটা কাজ করতে হতো তার স্টেটাস মেনটেন করে, আমাকে চলতে হতো তার স্টেটাস মেনে। ইভেন আমি কি ভাববো সেটাও নির্বাচন করা হতো তার স্টেটাস মেনে। আর আজ আমার মনের খবর জানা সত্ত্বেও কত সহজে আমার অনুভূতিটুকুকে দমন করতে চাইলেন তার সেই সো কল্ড স্টেটাসের নামে। অভির কথার পানে ঝাঁঝরা করে ধপ করে সোফায় বসে পড়ল মনোরমা। অনুশোচনার অনলে পুড়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে তার সমস্ত অভিমান। অভি সব দেখল, তবে সেসবে পরোয়া না করে গমগমে ভারী কণ্ঠে জানান দিল, তোমরা শ্রাবণীকে মেনে নাও আর না নাও তাতে আমার কিছু যায় আসে না। ও আমার স্ত্রী, এটা বদলাবে না কোনোদিনও। আমার এখানে আসার মুখ্য বিষয় ছিল শ্রাবণীকে নির্দোষ প্রমাণ করা, যা স্বামী হিসেবে আমার দায়িত্বও ছিল। যাই হোক, আশা করি আমি প্রমাণ করতে পেরেছি। আসছি। বলেই কটকট শব্দ তুলে বস বাড়ি থেকে বেরিয়ে গেল অভি। অমিত চারিদিকে এক পলক নজর বুলিয়ে নিল, অতঃপর সেও দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। সন্ধ্যার আধার চারিদিকে গ্রাস করতে তখন উদ্ধত হয়েছে। ঠিক তখনই অমিতের বাংলোতে অভির ব্ল্যাক স্করপিওটা ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকে সুমনাকে বলল শ্রাবণীকে নিয়ে আসতে। সুমনা মাথা নেড়ে শ্রাবণীকে নিয়ে এলো বাইরে। অভি তখন অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল অন্যদিকে। আজ বহুদিন পর মনে জমা সব কিছু বের করে নিজেকে যেমন তার হালকা অনুভূত হচ্ছিল, সেই সাথে এক অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সুমনা শ্রাবণীকে অভির সামনে দাঁড় করিয়ে বলল, এই নে তোর বউ। সুমনার কথাই চমক ভেঙে অভি তাকালো। চোখের সামনে লাল শাড়ি আর কাঁচ ফুলের গহনা পরা পুতুল পুতুল বউটাকে দেখে মনের সমস্ত বিষাদগুলো এক লহমায় মিলিয়ে বাতাসে। অভি স্থবির হয়ে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। সুমনা শ্রাবণীর কাঁধে এক হাত জড়িয়ে বলল, কেমন লাগছে বল তো শ্রাবণীকে? অভি অমন চেয়ে থাকতেই আচমকাই বলে উঠল, একদম রেড ভেলভেট কেকের মতো লাগছে। সুমনা অভির কথাই ঠিক করে হেসে ফেল। হাই রে এসপি সাহেব, বিয়ে করতে না করতে বউকে রেড ভেলভেট কেকের মতো লাগছে। অভি সুমনার কথায় নিজেও হাসল। আজকাল নিজের বদল দেখে নিজেই হতবাক সে। কোদেশেই গোমরামুখ প্রতাপ পুলিশ অফিসার ছিল, যাকে দেখে ভয়ে একসা হয়ে যেত অপরাধী থেকে সন্ত্রাসী সকলে। আর আজ দেখো একটা মেয়ের প্রেমে পড়ে কি এক অবস্থা, টিনেজারদের মতো বিহেভ করছে। ওদিকে অভির কথা শুনে লজে শ্রাবণীর হাল বেহাল। শর্মে কুকড়ে একাকার অবস্থা। লাজের চাদরে মুখ ঢেকে লুকালো গিয়ে সুমনার পেছনে। অভি তা দেখেও হাসলো। তারপর আর কিছুক্ষণ থেকে শ্রাবণীকে নিয়ে রওনা হলো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মহানগরীর ব্যস্ততম সড়ক ধরে ছুটতে ছুটতে অভির গাড়ি এসে দাঁড়ালো এক বিশালায়তন আবাসনের সামনে। বিশাল এলাকা জুড়ে পরপর দুটি ভবন পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুই মানুষ সমান উঁচু প্রাচীরের ভিতরে জায়গা জুড়ে কালো পোশাকের গার্ড ঘুরছে হাতে লাঠি নিয়ে। রং বেরঙের আলোয় ঝলমল করছে চতুর্দিক। শ্রাবণী গাড়ির জানালা দিয়ে মাথা উঁচু করে দেখার চেষ্টা চালালো। দেখলো আবাসনের বিল্ডিংয়ের উপরে বড় বড় জলজলে আলোকিত হরপে লেখা আবাসনের নাম গ্যালাক্সি। শ্রাবণী অবাক চোখে তাকিয়ে যখন বিল্ডিংগুলো দেখছিল, অভির গাড়ি তখন মেন গেট দিয়ে ঢুকে সোজা গিয়ে থামল পার্কিং লটে। অভি গাড়ি থেকে নেমে অপর পাশে দরজা খুলে বলল, বেরিয়ে এসো। শ্রাবণী শাড়ির কুচির সামনে বেরোতে নিলে অভি তাকে ধরে নামালো। তারপর ডোর লক করে শ্রাবণীর ডান হাতটা মুঠোয় ভরে এগুলো লিফটের দিকে। লিফট কত তলায় পৌঁছালো শ্রাবণীর জানা নেই, তবে একটা অ্যাপার্টমেন্টের লকডোর চাবি দিয়ে অভিকে খুলতে দেখে শ্রাবণী এতক্ষণে মুখ খুলল। আমরা কোথায় এসেছি? ভয় পাচ্ছ? ফিরতি প্রশ্ন শুনে মুখ শুকিয়ে এলো শ্রাবণীর। এখন কি জবাব দেবে এই প্রশ্নের উত্তর এসে? শ্রাবণী মুখ লুকিয়ে ভীতু ঢুকিল। আসলেই ভয় পাচ্ছে সে। কেন পাবে না ভয়? আজ সকাল থেকে মানুষটা যে সব ভয়ানক কাণ্ড কারখানাগুলো ঘটিয়ে চলেছে, তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক নয় কি? তাতে করে এখনই ফাঁকা ফ্ল্যাটে দুজন একাকী একসাথে। ইস, শ্রাবণী আর ভাবতে পারল না তার আগেই
উল্টোপাল্টা চিন্তা করে হাত পা কাঁপতে শুরু করলো আতঙ্কে। সত্যি বলতে অভিজ্ঞান বোস নামের গোটা মানুষটাই শ্রাবণীর কাছে ভয়ের আরেক নাম। এ ভয় যে সে ভয় নয়, একেবারে অস্থি মজ্জায় সুখের কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ভয়। শ্রাবণীর অন্তর্মননে লজ্জায় কুকড়ে একাকার হয়ে গেল সে অনাকাঙ্ক্ষিত সম্ভাব্য ঘটনা ঘটার ভয়ে। এদিকে অভির অপেক্ষার অবসান ঘটল প্রশ্নের জবাব না পেয়ে। অভি ঘাড় বাঁকিয়ে শ্রাবণীর দিকে তাকালো। মেয়েটা লজ্জায় লাল টকটকে ভীত মুখটা দেখে মনে মনে দুষ্টু হাসলো, অথচ চোখ মুখ শক্ত করে বলল, আসলেই ভয় পাচ্ছ তো দেখছি। শ্রাবণী ধরা পড়ে অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল। নতমুখী হয়ে চোরা চোরা চোখে মানুষটার দিকে এক পলক তাকিয়ে মুখ নামিয়ে নিল পুনরায়। অভি শক্ত হাতে মোচড় দিয়ে দরজার লক খুলে ভারী গলায় বলল, ভেতরে এসো। অভি কথাটা এত জোরে বলল আচমকা শুনলে যে কারোর মনে হবে যেন ধমকাচ্ছে সে। শ্রাবণী সেই ধমক খেয়ে কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো সহসা। অতপর নিজেকে বেশ কটা গালাগাল দিয়ে ভয়ে ভয়ে পা বাড়ালো ভেতরে। অভি ততক্ষণে মোবাইলের ফ্ল্যাশ জেলে ইলেকট্রিক সুইচ অন করেছে। চোখের পলকে ঝকঝকে আলোয় ঝলমল করে উঠল চারিদিক। শ্রাবণী অবাক চোখে চারিদিক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। পায়ের তলে সাদা ফকফকে ফুলর সুন্দর সাজানো গোছানো লিভিং রুম, বড় বড় দুটো ছোপা এল প্যাটার্নে পাতানো। তার সামনে সুন্দর একটা কাচের টি টেবিল, দেওয়াল জুড়ে বিশাল আকারের জায়ান্ট টিভি, তার পাশেই ওয়াল বুকশেলফ, তাতে সাজানো অনেকগুলো ইংলিশ বুক। শ্রাবণী বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলো সব কিছু। তার আর ভাবনায় মত্ত হলো অন্তর মননে। তার জীবনটাকে আর কি কি দেখাতে চলেছে পরবর্তী ক্ষণে। অভি সেই ফাঁকে ডোর লক করলো। পেছন থেকে শ্রাবণীকে দুচোখ ভরে দেখে ধীর পায়ে হেঁটে এলো কাছে। অতপর শ্রাবণী কাঁধ স্পর্শ করে নিজের দিকে ঘুরিয়ে লাজুক হাত দুটো চেপে ধরল কড়া পড়া শক্ত হাতের মুঠোয়। অভির এহেন স্পর্শে চমকে উঠল শ্রাবণী। সহসা অভির লালচে চোখে চোখ পড়তেই বরফেনায় জমে গেল মেয়েটা। ইস, কি নিরেট চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা, যার ধারালো চাহনির আছে কি স্বাভাবিক তেজ। শ্রাবণী অভির তীক্ষ্ণ দৃষ্টির ধার সইতে পারে না। পুনরায় মুখ লুকায় লাজের চাদরের আড়ালে। অভি মুগ্ধ চোখে শ্রাবণীর লাজে রাঙা বউ সাজ দেখে, টসটসে রসালো ঠোঁটজোড়া দেখে বড্ড লোভ জাগে মনে। কিন্তু পরিস্থিতি বুঝে সামলায় নিজেকে, কারণ এখনও সে সময় আসেনি। মেয়েটা নেহাত বাচ্চা, তাতে শোকাতুর। আগে মেয়েটাকে একটা ভরসার জায়গা দিতে হবে। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমস্ত জড়তা, সমস্ত সংকোচ সব কিছু দূর করতে হবে। ধীরে ধীরে ভালোবাসা দিয়ে সম্পর্কের উষ্ণতা বাড়াতে হবে। তবেই না পরিণতি পাবে তাদের প্রথম কাছে আসার মিষ্টি মুহূর্তটুকু। অভিযানে সেদিন খুব বেশি দূরে নেই। তার অপেক্ষার অবসান ঘটবে দূরতেই, কারণ তার হৃদয়েশ্বরী মনে মনে বহু আগেই তাকে সর্বস্ব সঁপে বসে আছে। অভি তৃপ্তের হাসি এসে শ্রাবণীর কপালে আরেকবার আদর ছোঁয়ালো। অতপর হাতের মুঠোয় থাকা চাবির গোছাখানা আলগাছে শ্রাবণীর হাতের মুঠোয় ভরে দিয়ে বলল, এই নাও চাবি। আজ থেকে এই বাড়ির সম্পূর্ণ মালিকানা তোমার, মিসেস। আজকের পর থেকে তোমাকে তোমার বাড়ি থেকে কেউ কোনো দিনও বের হতে দিতে পারবে না, বুঝেছ? মানুষ যেমন অতিশোকে অনুভূতিহীন হয়ে যায়, তেমনি অনাকাঙ্ক্ষিত সুখেও হয়তো বাক হারায়। এই মুহূর্তে যেমন শ্রাবণী হলো স্তব্ধ। শ্রাবণী চাবির গোছা হাতে ধরে থম মেরে দাঁড়িয়ে রইল। অভির বলা কথাগুলো তার মস্তিষ্কে তৎক্ষণাৎ প্রসেস করতে পারেনি। তবে কয়েক সেকেন্ড যেতেই তড়াক করে অভির দিকে তাকালো শ্রাবণী। কি বললো লোকটা? এটা ওর বাড়ি? মানুষটা তাকে তার নিজের বাড়ি উপহার দিয়েছে, যে বাড়ি থেকে তাকে কেউ কোনোদিন বের করে দিতে পারবে না। মানুষটা তাকে নিয়ে এতটা ভেবেছে, তার মানে মানুষটা তাকে ভালোবাসে। শ্রাবণী ছলছল চোখে তাকিয়ে রইল অভির দিকে। মেয়েটা মায়াবী পেলব বদন জুড়ে চড়িয়েছে সীমাহীন বিস্ময়। ধীরে ধীরে একসময় অশ্রুর ঢল চোখের সীমানা ছাড়ালো। টুপ টুপ করে তা গড়ালো কপল বেয়ে। আজকের পর থেকে আর কখনো কাঁদবে না তুমি, কারণ কান্না আমাদের মনের দুর্বলতা প্রকাশ করে। আমি জানি তুমি দুর্বল নও, শুধু পরিস্থিতির চাপে আত্মবিশ্বাস হারিয়ে গেছে।
অভি বড় যত্ন নিয়ে শ্রাবণীর গাল জোড়া মুছে দিতে লাগলো। শ্রাবণী অভির আহ্লাদ পেয়ে আরও জোরে হামা করে ডুকরে কেঁদে উঠল। এরপর এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেল মেয়েটা। এতদিনে জমে থাকা জড়তার দেওয়াল এক নিমিষে লাফিয়ে ভাঙল। অতঃপর সমস্ত লাজের পর্দা সরিয়ে দুর্বল হাতে জড়িয়ে ধরল মানুষটার পা জোড়া। কান্নায় ভেঙে আসা কণ্ঠে বলে উঠল, স্যার, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো আমি জানি না। আপনি কতবার যে আমার প্রাণ বাঁচালেন, আমার সম্মান বাঁচালেন, তার হিসেব নেই। আজ থেকে সেই 4 বছর আগে যদি আপনি আমাকে না বাঁচাতেন, তাহলে হয়তো আজ আমার অস্তিত্ব বিলীন হয়ে যেত এই পৃথিবী থেকে। সত্যি বলতে, আমি যদি সারাটা জীবন আপনার দাসী হয়েও থাকি, তবুও আপনার ঋণ শোধ করতে পারবো না। বিশ্বাস করুন স্যার, আপনি আমাকে আজ যে সম্মান দিয়েছেন, এরপর আমার যে আর কিছুই চাওয়ার নেই। এই বিশাল বহুল বাড়ি, এই আয়েশের জীবন আমার চাই না। শুধু আপনার পায়ে সামান্য একটু জায়গা দেবেন, তাতেই আমার চলবে। আচমকা আশ্চর্যের দোলাচলে থমকাল অভি। শ্রাবণীর একের পর এক আবেগী কথায় অনুভূতির বাঁধ ভাঙ্গা প্লাবনে সিক্ত হলো হৃদয়। বুকে নামলো প্রেমের ভারী বর্ষণ। অভি তড়িৎ বুকে শ্রাবণীকে টেনে তুলল। দুহাতের আজলাই অশ্রুসিক্ত মুখখানা তুলে ধরে ফিসফিসিয়ে কণ্ঠে জানালো, যাকে আমার গোটা হৃদয়ের সম্রাজ্ঞী করেছি, তাকে পায়ের মতো তুচ্ছ জায়গায় স্থান দিই কি করে বলো তো? শ্রাবণীর কান্নার বেগ সহসা কমে এলো। কিছুতেই বিশ্বাস হলো না নিজের শ্রবণ গ্রন্থিতে প্রবেশ করা বাক্যটিতে। হৃদয়ের সম্রাজ্ঞী, সে কি আসলেই এই স্থান পাওয়ার যোগ্য? এক অনাবিল সুখের আবেশে ডুবে গিয়ে মেয়েটা তাকিয়ে রইল প্রিয় মানুষটার রক্তাপ অক্ষিপুটে। অভি শ্রাবণীর ওই হরিণী চোখে দৃষ্টি গেঁথে ঝুঁকে এলো কাছে। সহসা নজর গেল প্রিয়তমার লালচে গোলাপি অধর বিনতে। আচমকা বিপদ সংকেত বেজে উঠল লাল বাতি জেলে। অভি বুঝতে পারল ওর হঠাৎ খুব তৃষ্ণা পাচ্ছে। ভালোবাসার মানুষটাকে খুব কাছে করে পাবার তৃষ্ণা। অভি আরেকটু কাছে ঘেঁষে এলো শ্রাবণী। যতটা কাছে এলে একে অপরের নিঃশ্বাস অনুভব করা যায়, শুনতে পারা যায় একে অপরের হৃদস্পন্দন। অভি নিজেকে সামলে রাখার সমস্ত শক্তি কিভাবে যেন হারিয়ে ফেল। প্রিয়তমার রসালো অধরের মৌচাক হতে পৃথিবীর সবচেয়ে মিষ্টি মধু খাওয়ার লোভ সামলাতে না পেরে খামচে ধরল শ্রাবণীর কোমর। শ্রাবণী ভয়ে চোখ জোড়া বুঝে নিল। অভি আরও ঝুঁকে এলো। ভারী নিঃশ্বাসের তালে অনুভূতির জ্বরে থরথর করে কাঁপছে দুটি দেহ। দুটি তৃষ্ণার্ত হৃদয়ের হাহাকার মেটাতে দুই জোড়া অধর যখনই এক হবে, ঠিক তখনই বাড়ির কলিং বেলটা বেজে উঠল সশব্দে, টিং টং। চকিতে ধ্যান ভেঙে এক ঝটকে ছিটকে পড়ল দুজন দুদিকে। দুজনের স্বয়ংবিদ ফিরে পেয়ে একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় একাকার হয়ে গেল। কি এক কাণ্ড ঘটতে যাচ্ছিল তাদের মাঝে। শ্রাবণী লাজেরাঙ্গা হয়ে অনবরত কাঁপতে কাঁপতে বলে উঠল, ও ওয়াশরুম কোথায়? আমি ওয়াশরুমে যাব। অভি হাতের ইশারায় দেখাতে মেয়েটা ছুটে গিয়ে ঢুকে গেল সেখানে। এক কথায় বলতে গেলে নিজেকে আড়াল করে বাঁচতে চাইল সে। অভি সেদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস টেনে মাথার চুল খামছে ধরল। ওদিকে বেলটা বেজে চলেছে বিরতিহীন হয়ে। অভি ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেল। তাদের যে এক হতে আর বেশি সময় নেই। ইতিমধ্যেই পকেটের ফোনটাও বেজে উঠল। অভি ফোন কানে তুলে উল্টো পায়ে হেঁটে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখলো কিছুক্ষণ আগে খাবার অর্ডার করে এসেছিল, সেগুলো দিতে ডেলিভারি বয় এসেছে। বসবাড়ির অন্তর্মহল একদম শান্ত, থমথম করছে পরিবেশ। সকলের সে ঘটনার পর থেকে ঘরে দৌড় এঁটেছে মনোরমা। দুলালবাবু লাইব্রেরিতে আরাম কেদারায় ডুলছেন বিরামহীন হয়ে। বাড়ির অন্যান্য সকলেও চুপ, রীতিমতো নীরবতা পালন করছেন বাকিদের সাথে। ওদিকে মিসেস তুলিকা আর মিসেস শেফালি আছেন নিজেদের মতো। ফুসফাস করে চলছে তাদের একের পর এক নিগুড় আলাপন। দিন গড়িয়ে গেছে। পরন্ত বিকেলের ফেরারি নৌকায় চড়ে পাঠে বসেছেন সূর্যদেব। লালচে মেঘের রক্তিম আলপনা অদ্ভুত এক চিত্র ফুটিয়ে তুলেছে ধূসর বর্ণিল আকাশে। সন্ধ্যের অল্প আলোয় মন মখমলি চাদরে চারিদিকে ঢেকে আসছে একটু একটু করে। আধো আলো আধো অন্ধকারে ঢাকা সুইমিং পুলের পাড়ে পা ছড়িয়ে বসে আছে অরণ্য। একরাশ বিষণ্ণতা ছেয়ে তার মুখোপই জুড়ে। বুকের ভেতর তার অদ্ভুত এক শূন্যতা, কিছু একটা হারানোর যন্ত্রণা চুয়ে চুয়ে পড়ছে হৃদয়ের গভীরে।
অরণ্য রক্তাপ অখি যুগল আলগোছে মেলে ধরল শূন্য আকাশের দিকে। কি শান্ত আর সুবিশাল অম্বর, হাজার কোটি তারার চাদরে ঢেকেছে দেহের আচ্ছাদন। সেই কালো চাদরে ঢাকা মহা আকাশের অন্তরালে একখণ্ড নারী অবয় ভেসে উঠল যেন, যার বাসা বাসা আখি যুগলে বিন্দু বিন্দু মায়া মুক্তর মতো জলজল করছে। অরণ্যর নিথর দৃষ্টি অসহায় আবেগ নিয়ে তাকিয়ে রইল সেদিকে। আমার দুঃখী মেয়ে। নিজের অজান্তে ডান হাতটা দখল করলো বুকের বাম পাশে দলা বাঁধা মাংস পিণ্ডতে। টুপটুপ করে ঝরে পড়ল ফোঁটা দুই বিষাদ অশ্রু অরণ্যের নেত্রজোড়া দিয়ে। সবাই জানে গতকাল রাত্রি তার দাদাভাই পাগলের মতো খুঁজেছিল শ্রাবণীকে, কিন্তু কেউ জানে না সেও উন্মাদের মতো খুঁজেছিল তার দুঃখী মেয়েকে। যখন শুনেছিল তার দুঃখী মেয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা, তখন মনে হয়েছিল চোখের সামনে গোটা পৃথিবীটা যেন আধারে তলিয়ে যাচ্ছে। একটু একটু করে কত খোঁজাখুঁজি পর শেষ রাতে যখন খবর পেল তাকে খুঁজে পাওয়া গেছে, কি যে প্রশান্তি অনুভূত হয়েছিল তার বক্ষস্থলে, সেই মুহূর্তে শুধু সে জানে। কিন্তু কে জানতো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাকে হারিয়ে ফেলতে চলেছে চিরতরে। অরণ্য চোখ বুজে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা চালালো, কিন্তু হৃদয়ের গহীনে আসতে পড়া ঝড় যেন কিছুতেই থামতে চাইছে না। অরণ্য পাগলের মতো নিজের মাথার চুলগুলোকে খামচে ধরে টানতে লাগলো, যেন কিছু একটা করে নিজেকে এই যন্ত্রণার হাত থেকে তার মুহূর্তে মুক্ত হওয়া যায়। কিন্তু হলো না, আর না থামলো অরণ্যের পাগলামি। শেষমেশ বুক কাঁপিয়ে হু হু করে কেঁদে ফেলল ছেলেটা। আহ, ভালোবাসা! প্রথমবার কাউকে হৃদয়ের গহীন থেকে ভালোবেসেছিল সে। এত মানুষের ভিড়ে প্রথমবার কারোর চোখের মায়ে তার হৃদয় ছুঁয়েছিল, প্রথমবার কারোর প্রতি হৃদয়ের অনুভূতি জন্মেছিল, কাউকে আগলে রাখতে মন চেয়েছিল। কিন্তু আফসোস, সে আজ তার দাদাভাইয়ের সহধর্মিণী। অন্তরার অনিন্দিতা দুবন বসে আছে ব্যালকনিতে, আধা টাকা ছায়াপথে দৃষ্টি গেঁথে। অনিন্দিতার বিয়ে খেয়ালের মাঝে অন্তরা বলে উঠল, জানিস দি ভাই, আমি না একটা ব্যাপারে কিছুতেই হিসাব মিলাতে পারছি না, জানিস? উফ, চুপ করো না পুকু, এমনিতেই মাথা ব্যথা করছে, তার উপর তোর বকবক, একটুও ভালো লাগছে না। অন্তরা পাশ ফিরে তাকে অনিন্দিতার ক্লান্ত মুখটা দেখল, কিন্তু পেটের ভেতর কিলবিল করতে থাকা কথাটা না বলতে পারল, শান্তি পাচ্ছিল না, তাই আবারও বলল, এই দি ভাই শোন না প্লিজ। অনিন্দিতা বিরক্ত চোখে তাকালো, তবে রেগে গেল না দেখে অন্তরা খানিক শান্তি পেল মনে। জানিস দি ভাই, বৃষ্টি বিবাহিত, এই কথা জানার পরও দাদাভাই ওকে বিয়ে কেন করলো, এই একটা কথা কিছুতেই আমি মাথায় ঢুকাচ্ছে না। অনিন্দিতা অন্তরার দিকে বিস্ফোরিত নেত্রে চেয়ে থেকে বলে উঠল, কি বললে? কে বিবাহিত? আর কার কি হয়েছে? অন্তরা তার বলা কথাটা আরেকবার বলল, যা শুনে বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল অনিন্দিতা। বৃষ্টি বিবাহিত? এটা তোকে কে বলল? আমি জানি, ওকে আমি লুকিয়ে সিঁদুর পড়তে গিয়ে হাতে নাতে ধরে ফেলেছিলাম। কবে? লাস্টবার যখন গেলাম না ওইখানে, তখন। অনিন্দিতা দোলনা ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো, তারপর ছুটে এসে বসলো অন্তরার পাশে। এই পুকু, আমাকে সবকিছু খুলে বল। অন্তরা এক এক করে সেদিনের সব কিছু জানালো। অনিন্দিতা বিমল হয়ে জানালো, দাদাভাই এই বিষয়ে জানে? আমি বলেছি তাকে। দাদাভাই সবকিছু জেনেও কেন বিয়ে করলো? জানি না। কাল চল আমরা দাদাভাইয়ের সাথে দেখা করে আসি, আমার মনে হয় ওখানে গেলেই সবকিছু জানা যাবে। অন্তরা অনিন্দিতার সাথে একমত হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। দুলাল, আমি কি সত্যি একজন ব্যর্থ মা? নিশিথিনীর বুকে চন্দিমার স্বল্প বিস্তার আলোয় লুকোচুরি খেলায় ব্যস্ত কচি কাঁচা মেঘের দল। সুনির্মল বায়ুর হিল্লোলে মেতেছে বৃক্ষের শাখা প্রশাখায়। কোথাও যেন এক রাত জাগা পাখি করুণ সুর ভেসে আসছে ক্ষীণ হয়ে। তীব্র কলরবে মেতেছে ঝিঝি পোকার ঝাঁক। মনোরমার ব্যথাতুর কথাটা যেন বিষাক্ত তীরের ফলার মতো গিয়ে গেঁথে গেল দুলালবাবুর হৃদগহিনী। তিনি মনোরমার পাশে এসে বসলেন, বারিকি কণ্ঠে চাপা বেদনার তিক্ত ঢোক গিলে বলেন, এখন এসব কথা বাদ দাও মনোরমা, বড্ড ক্লান্ত বোধ করছি, একটু বিশ্রাম নিতে দাও। মনোরমা খেয়াল করল আজ তার কথার মূল্য বড্ড গুরুত্বহীন। ঝুরঝুরে বালুকা কণার চেয়েও ভঙ্গুর।
সারাটা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষটা অতীত হাতড়ে চলেছে। হারিয়ে ফেলা দিনগুলোতে খুঁজে ফিরেছে তার দোষগুলো। ভুলের তালিকায় কি কি লেখা হয়েছে তার অগোচরে। দুলালবাবু বেডসাইড টেবিলে সুইচ হাতড়ে লাইট অফ করে দিলেন। আলো আধারের মাঝে মনোরমা স্বামীর দিকে তাকিয়ে রইল অনিমেষ চেয়ে। দুলালবাবু দেখলেন, কিন্তু ইচ্ছে করেই কোনরূপ অভিব্যক্তির বিনিময় করলেন না। অঘোষিত অপেক্ষার দাড়ি টেনে নজর ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। মনোরমা স্বামীর নীরব প্রত্যাখ্যান দেখে বুঝতে পারল সে এ বিষয়ে তাকে কোনোভাবেই সাহায্য করবে না। তাকে তার প্রশ্নের উত্তর একাই খুঁজতে হবে। মনোরমা আস্তে করে উঠে এলো বিছানা ছেড়ে, অতঃপর লাইব্রেরি রুমে ঢুকলো। ভেতর থেকে দরজা আটকে চুপ করে গা এলিয়ে দিল আরাম কেদেরাই। সেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত বসেছিলেন দুলালবাবু। মনোরমার চোখের পাতা বুঝে এলো ক্লান্তির তোড়ে। না, সে ক্লান্ত নয়, ক্লান্তি তার মন মস্তিষ্কে ছেয়ে। মনোরমা বন্ধ চোখে অতীত হাতড়ালো। কিছু সময় ব্যবধানে একটা দুষ্ট শিশুর প্রতিচ্ছবি ভেসে উঠল, যে কিনা খিলখিল করে হাসতে হাসতে বেপরোয়া হয়ে দৌড়াচ্ছে। কি অপূর্ব সুদর্শন সেই শিশু, কি অপার মায়া তার সর্বাঙ্গ জুড়ে। মনোরমা ওই দিব্য শিশুর মুখের হাসি দেখে ফুপিয়ে কেঁদে উঠল। বুকে দুহাত চেপে অস্পষ্ট সুরে ডেকে উঠল, অভি, আমার সোনা, আমার চাঁদ মানিক। সে ঘটনার জেরে লজ্জায় একাকার শ্রাবণী ওয়াশরুমে নিজেকে আশ্রয় বানানোর পায়তারা করছিল বিগত আধা ঘন্টা যাবৎ সময় ধরে। অভিবেশ অনেকক্ষণ ধরে ওয়াশরুমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলো, উকি ঝুঁকিয়ে মারল, তবে না পেল শ্রাবণীর সারা, আর না পেল জলের শব্দ। তাই শেষ পর্যন্ত উপায় না পেয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে দিল। শ্রাবণী, আর ইউ ওকে? এই মেয়ে। ভেতর থেকে ক্ষীণ একটা সারা শুনতে পাওয়া গেল। অভি শ্রাবণীকে তাগাদা দিল। আজকের রাতটা কি ওয়াশরুমে কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছো? শ্রাবণী অভির কথাই উত্তর দিল না। অভি পুনরায় বলে উঠল, খাবার এসে গেছে, কাম ফাস্ট। বলে পা বাড়াতে নিলেই রিন্ডি নিয়ে কণ্ঠে শ্রাবণী বলে উঠল, এই যে শুনছেন? শুনছি। আমি মানে আসলে আসলে আমি বাইরে আসতে পারবো না। শ্রাবণী জড়তায় ঠাসা কণ্ঠ শুনে অভি সন্ধিয়ান চোখে তাকালো। তাই? কেন? আমি বলতে পারবো না। অভি চিন্তায় পড়ল। একবার বলছে আসতে পারবে না, আবার বলছে বলতে পারবো না। হয়েছেটা কি মেয়েটার? অভি চিন্তান্বিত কণ্ঠে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? ঠিক আছো তো তুমি? শ্রাবণী নিজের অবস্থার কথা জানাতে পারল না। অভি শ্রাবণী চুপ হয়ে থাকা দেখে কি যেন একটু ভাবলো, অতঃপর বলল, 15 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তার আগে পোশাকগুলো চেঞ্জ করে নাও। বলে নিজের একটা টি শার্ট আর ট্রাউজার এগিয়ে দিল। শ্রাবণী ওগুলো নিয়ে নিল, কিন্তু পড়ল না। অভি গাড়ির চাবি পকেটে ভরে ব্যস্ত পায়ে ছুটে বেরিয়ে গেল। ফিরে এলো প্রায় 40 মিনিট পর। ততক্ষণ পর্যন্ত শ্রাবণী একবারের জন্য বাইরে বের হয়নি, ওখানেই পেট চেপে বসেছিল। অভি বাড়ি ফিরে আগে শপিং ব্যাগগুলো ওয়াশরুমের রুমে পৌঁছে দিয়ে পড়ল, নাও তাড়াতাড়ি চেঞ্জ করে বেরিয়ে এসো। শ্রাবণী কোনো মতে ব্যাগগুলো নিয়ে খুলতেই অবাক চোখে তাকিয়ে রইল। একই ব্যাগের একটাই লেডিস আন্ডার গার্মেন্টস, আরেকটাই স্যানিটারি ন্যাপকিন, আরেকটাই বড় ব্যাগে রয়েছে কয়েকটা নরম সুতির পোশাক। শ্রাবণী ভীষণ অবাক হলো অভির সেন্স অফ হিউমার দেখে। মানুষটা কিভাবে বুঝলো তার এগুলোই লাগবে? শ্রাবণী খুশি মনে হাসল। সেগুলো ব্যবহার করে লাজুক মুখে দাঁড়িয়ে থাকতেই আবারও টোকা পড়ল দরজায়। শ্রাবণী আস্তে ধীরে বেরিয়ে এলো বাইরে। অভি খাবারগুলো বেড়ে প্লেট এগিয়ে দিয়ে খেতে বসলো। শ্রাবণী নিজেও বসলো অভির পাশে। সে সময় তাদের আর তেমন একটা বাক্য বিনিময় হলো না, তবে শোবার সময় অভি শ্রাবণীকে বুকে জড়িয়ে নিল, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমাকে চিনতে পেরেও অচেনা সেজে থাকার জন্য তোমাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হবে, বুঝেছো মেয়ে? শ্রাবণী কাপা অঙ্গে চুপটি করে পড়ে রইল অভির বুকের মাঝে। অভি শ্রাবণীর নরম দেহটাকে দুহাতে জাপটে ধরে আবারও ফিসফিসালো, লাইফ লং পানিশমেন্ট, বুঝেছো? সময়টা তখন শেষ রাতের অন্তিম প্রহর। ভোরের উষালগ্নে শুরু। গোটা জীব জগৎ ডুবে প্রকার ঘুমের মাঝে। সহসা কানা ক্ষীণ শব্দে শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করতেই আচমকাও ঘুম ভাঙল অভির। এমনিতেই ঘুম পাতলা মানুষে, তাতে ভীষণ সজাগ তার চেতনা। কান্নার আওয়াজ পেতেই তড়িঘড়ি হাত বাড়িয়ে বেডসাইড আলোটা জ্বালালো।
টেবিল ল্যাম্পের অল্প স্বল্প আলোয় দেখতে পেল শ্রাবণী গুটিসুটি হয়ে শুয়ে আছে বেডের অপর পাশে। অভি তড়িৎ ঝুঁকে এলো, অবাক চোখে দেখল মেয়েটা ঘুমের ঘরে বিভোর হয়ে কাঁদছে আর কি যেন বিড়বিড় করে বলছে। কান্নার দমকে পাখির মতো দেহটা কাঁপছে থরথর করে। অভি বেশ কয়েকবার শ্রাবণী ডাকল, কিন্তু কিছুতেই মেয়েটা সাড়া দিল না। অভি আরও ঝুঁকে এলো শ্রাবণীর দিকে, কান খাড়া করতে শুনতে পেল শ্রাবণী ঘুমের মাঝেই মা বাবার নাম নিয়ে অস্পষ্ট কিছু বলছে আর ফোপাচ্ছে। মেয়েটার কষ্ট দেখে অভির বুকটা মুচড়ে উঠল ব্যথায়। আহ, ঠিক কতটা পরিমাণ কষ্ট হৃদয়ে জমা থাকলে ঘুমের ঘরে মানুষের অবচেতন মন তা ধরা দেয়। অভি বুক টেনে দীর্ঘশ্বাস ছাড়ল, অতপর শ্রাবণীকে দুহাতে চাপটে ধরে টেনে নিল বুকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকল, শ্রাবণী, এই শ্রাবণী ওঠো, লক্ষ্মীটি দেখি কি হয়েছে। শ্রাবণী অভির চপে ঘুম ভেঙে চোখ পিট পিট করে তাকালো। অভির চোখে চোখ পড়তে মুখটা নামিয়ে নিল লজ্জায়। ইস, তার কান্নার জন্য মানুষটার ঘুম ভেঙে গেল। আজ প্রায় 1.5 মাস ধরে এই সমস্যা হয়। ঘুমের মাঝে স্বপ্নে বাবা মাকে দেখে কেঁদে কেটে বুক ভাসায়, আজও তাই হয়েছে। অভি শ্রাবণী মুখটা তুলে ধরল, কান্না ভেজা ভেজা মুখখানা দেখে বলল, দুঃস্বপ্ন দেখেছো? শ্রাবণী জবাব দিল না, চুপ করে রইল চোখ বুজে। অভি শ্রাবণীর মাথায় হাত বুলিয়ে দিল, চোখ মুখ মুছে দিয়ে আদুরে গলায় বলল, স্বপ্নে বাবা মাকে দেখেছো তাই না? শ্রাবণী নিজেকে ঠেকাতে পারল না, কেঁদে ফেল হু হু করে। আরে আরে আবার কাঁদে। শ্রাবণী অভির বুকে টি শার্ট খামচে ধরে বলল, জানেন বাবা মা আমার সাফল্যের জন্য কত খুশি ছিল সেদিন, আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল তারা। আর ঠিক তার কয়েক ঘন্টা পরেই শ্রাবণী ফোপাতে লাগলো। অভি তখনও মাথায় হাত বুলিয়ে চলেছে। পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না তাদের মৃত্যুকে। চোখ বন্ধ করলেই আমি তাদেরকে দেখি, তাদের আর্তনাদ শুনতে পাই। সেই আর্তনাদ আমাকে ঘুমোতে দেয় না। তারা আমার স্বপ্নে আসে, আমাকে কাছে ডাকে, কিছু একটা বলতে চায়, অথচ আমি তাদের ভাষা বুঝতে পারি না। বলে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। শ্রাবণীর কান্না থামাতে অভি তাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। কাঁদে না, বাবা মাকে সদ্য হারিয়েছো তাই এমনটা হয়। তোমার মনে হয় তারা তোমাকে ডাকছে, কিছু বলতে চাইছে, কিন্তু আসলে ওসব তোমার মনের ভ্রম। কয়েকদিন নিজেকে সময় দাও, পড়াশোনার প্রতি মনোযোগ দাও, কলেজে যাও, নতুন নতুন বন্ধু বান্ধব বানাও, দেখবে আস্তে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। শ্রাবণী বুকের সাথে লেপ্টে থেকে অভির সব কথা চুপ করে শুনল। অভি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আগামীকাল রেস্ট নাও, পরশু থেকে কলেজে যাবে, কেমন? শ্রাবণী আস্তে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। অভি কিছু একটা ভেবে শ্রাবণী কানে ফিস ফিস করে বলল, কলেজে যাচ্ছ যেহেতু চাইলে কিন্তু প্রেমও করতে পারো। কথাটা শোনা মাত্রই শ্রাবণী চমকে তাকালো অভির দিকে। অল্প অল্প নরম আলোয় দেখলো লোকটা ঠোঁট কুঁচকে দুষ্টু হাসছে। শ্রাবণী গম্ভীর মানুষটার অমন হাসি দেখে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো। মনে মনে বলে উঠল, এও সম্ভব? আর কত রূপ দেখবো মানুষটার। অভি পাশ ফিরে হাতের উপর মাথা রাখলো, ভ্রু নাচিয়ে বলল, কি হলো, করবে নাকি প্রেম? আমি বিবাহিত। ছোট্ট কণ্ঠে রিনরিনিয়ে বলে উঠল মেয়েটা। অভি শ্রাবণের মিষ্টি কথায় বেশ মজা পেল, মনে মনে স্বস্তির নিঃশ্বাস চাল। যাক, কাজ হয়েছে তাহলে। তো কি হয়েছে? কোন শাস্ত্রে লেখা আছে বিবাহিত মেয়েদের প্রেম করতে নেই? করতে আছে বুঝি? চাইলেই করা যায়। ইউ নো দেয়ার ইজ নো এজ ফর লাভ। তাহলে আপনি করবেন প্রেম? অভি এ কথার জবাবে শ্রাবণীর দিকে তাকালো নিগুড় দৃষ্টিতে, যে দৃষ্টির সীমানায় একরাশ বিস্ময় ছড়ালো। শ্রাবণী সেই দৃষ্টি দেখে লজ্জায় শিউরে উঠল ধরা পড়া চোরের মতো। মনে মনে জিভও কাটল খানিকটা। ছিছি, বোকার মতো কি একটা কথা বলে ফেল মানুষটাকে সে। অভি শ্রাবণীর দিকে তাকিয়ে থেকে কণ্ঠ খাদে ফেলে বলল, কেন নয়? যদি সামনের মানুষটা প্রেম নিবেদন করে তাহলে একবার ভাবাই যায়। শ্রাবণী অভির দিকে তাকিয়ে রইল ডাগর ডাগর চোখে। মানুষটা যে তাকে পরোক্ষভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছে সেটা না বোঝার মতো অবোধ শিশু শ্রাবণী নয়। ভীত মনে অপ্রস্তুত মেয়েটা আনাড়ি ভাষায় বলল, আমি কখনো প্রেম করিনি, আর না কখনো কারোর প্রেমে পড়েছি। আমাকে প্রেম করা শিখিয়ে দেবেন স্যার? অভি শ্রাবণীর কথায় গাল ভরে হাসল। মেয়েটা ওর ভাবনার চাইতো বেশ স্মার্ট।
ফোনে সকাল 6টার অ্যালার্মটা বাজতেই দুহাত তুলে আড়মোড়া ভাঙল অভি। বিছানা থেকে নামতে নামতে বলল, ওয়েল, এত করে বলছো যখন, তখন আর কি করার। ঠিক আছে, দেব শিখিয়ে। এবার ওঠো, সকাল হয়ে গেছে। বলে অভি ওয়াশরুমে ঢুকলো। শ্রাবণী মিষ্টি হাসি মুখে মেখে আস্তে ধীরে উঠে বসলো বিছানায়। হাঁটুতে দুহাত জড়িয়ে চোখ বুজে নিল। আজকের সকালটা ওর জীবনের সবচেয়ে স্মরণীয় সকাল। এমন সকাল প্রতিদিন আসুক জীবনে। শ্রাবণী ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে দাঁড়ালো। ঘড়িতে এখন সকাল 7টা বাজে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখলো বিশাল ডাইনিংয়ের দুদিকে দুটো দরজা দেখা যাচ্ছে। একটা রুমের দরজা আধা খোলা। শ্রাবণী নরম পেয়ে সেদিকে এগিয়ে উকি দিল ভেতরে। তবে যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জোগাড়। অভি সম্পূর্ণ উদাম শরীরে লিফটিং মেশিনে দুহাতে ওয়েট পুল ডাউন করে ওয়ার্কআউট করছে। গোটা শরীর ঘামে মাখামাখি অবস্থা। শ্রাবণী ওকে দেখে উল্টো পায়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে অভির গলা শোনা গেল, ওয়েট। শ্রাবণীর পা আটকালো অভির ডাক শুনে। কাম ইন। শ্রাবণী গুটি গুটি পায়ে এগিয়ে এলো, দৃষ্টি ফ্লোরে গেঁথে। অভি দেখলো, বুঝলো মেয়েটা লজ্জা পাচ্ছে। ফ্লোরে কি খুঁজছো? আমার দিকে তাকাও। শ্রাবণী দুহাত কসলাতে কসলাতে তাকালো অভির দিকে। অভি চোখের ইশারায় তাওয়ালটা দেখিয়ে বলল, ওটা নিয়ে এসো। শ্রাবণী চুপচাপ এনে দিল। অভি সেটা দিয়ে ঘাম মুছতে মুছতে শ্রাবণীর লাজে রাঙা মুখখানা দেখতে লাগলো নিরেট দৃষ্টি ফেলে। মেয়েটা লজ্জা পাচ্ছে, শরমে আরক্তিম হয়ে উঠেছে ফর্সা গাল দুটো। মুখটা নামিয়ে নজর গেঁথেছে ফ্লোরে। অভি মুচকি হাসলো। গায়ে পাশে খুলে রাখা গেঞ্জিটা পরে নিয়ে বলল, আজ ভাবছি তোমাকে প্রেমের ফার্স্ট লেসনটা শেখাবো। শ্রাবণীর চকিত চাহনি মিলে তাকালো। শ্রাবণী গাল দুটো আস্তে করে চেপে ধরে অভি গাঢ় দৃষ্টিতে তাকালো। লম্বা গাড়টা ঝুঁকিয়ে শ্রাবণীর চোখে চোখ রেখে বলল, আজকের পর থেকে তোমার কাজ হলো আমার দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকা। নয়, হ্যাঁ। দিস ইজ ইয়োর ফার্স্ট লেসন, হানি। সো রেডি ফর দ্যাট। আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমার দিকে তাকানোর সময় কোনো রকম লজ্জা শরম পাওয়া যাবে না। আন্ডারস্ট্যান্ড? শ্রাবণী অভির মাংসে ঠাসা আঁকানো বাঁকানো মাসলসগুলোর দিকে আর চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মনে মনে বলে উঠল, ইস, ছি, কখনো না। অভি মনে মনে হাসলো মেয়েটার ভয়ে শুকিয়ে যাওয়া মুখখানা দেখে। গাল দুটো ছেড়ে দিয়ে আলতো চাপড় মেরে বলল, এসো। এরই মধ্যে কলিং বেলটা বেজে উঠল শব্দ করে। অভি হেঁটে গিয়ে দরজা খুলতে দেখলো বিমলাতি দাঁড়িয়ে আছে। বিমলা এবারের কেয়ারটেকার। সারা বছর ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখা তার কাজ। এক্সট্রা চাবিও একটা দেওয়া আছে তার কাছে। তবে আজকে ভেতর থেকে দরজা বন্ধ দেখে বুঝেছে বাড়ির মালিক এসেছে। বিমলাতি অভিকে দেখে হেসে বলল, ভালো আছেন স্যার? কখন এলেন? অভি দরজা ছেড়ে দাঁড়ালো। বিমলাতি ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকলো। সেখান থেকে ঝাড়ু দিতে দিতে এগিয়ে এলো ডাইনিংয়ে। সেখানে এসে শ্রাবণীকে দেখে চমকে উঠল। অভি তখন বেডরুমের সাথে লাগোয়া ওয়াশরুমে ঢুকেছে। বিমলাতি অপরিচিত একটা মেয়েকে ফ্ল্যাটে দেখে তড়িঘড়ি ছুটে এলো কাছে। খপ করে শ্রাবণীর হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? শ্রাবণী বিমলাতির দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল অবাক চোখে চেয়ে। বিমলাতি চোখ দুটো কুচকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি পাশের ফ্ল্যাটের ওই বিয়াদব মেয়েটার বান্ধবী, তাই না? এই মেয়ে, তুমি ঢুকলে কিভাবে? বলেই বিমলা দরজার দিকে তাকালো। দেখলো দরজা খোলা। শ্রাবণী হাতটা ছাড়াতে ছাড়তে বলল, আপনি কার কথা বলছেন? আমি তো... চুপ বিয়াদব! প্রতিদিন সুযোগ খুঁজো এই ফ্ল্যাটে ঢোকার, আমি কি জানি না ভেবেছ? বিমলার চোখকে ফাঁকি ওইটি চলবে না। আজ যেই সুযোগ পেয়েছো অমনি ঢুকে পড়েছো। চলো বের হও বলছি। আরে আমি... বিমলাদি শ্রাবণীর কথায় পাত্তা না দিয়ে ওকে টেনে নিয়ে দরজা খুলে বার করে দিল বাইরে। তারপর দাঁড়াম করে দরজা বন্ধ করে দিল মুখের উপর। শ্রাবণী কিছু বলার সুযোগটুকু পেল না। তার আগেই ওর জায়গা হলো ঘরের বাইরে। প্রায় মিনিট 10 পর অভি স্নান সেরে বেরিয়ে এলো। বিমলাদি ততক্ষণে গোটা ডাইনিং ঝাড় দেওয়া হয়ে গেছে। বিমলাদিকে ডাইনিং রুমে একা দেখে বলল, বিমলাদি, শ্রাবণীকে দেখেছো? কে শ্রাবণী? আমার বউ এখানেই তো দাঁড়িয়েছিল। বিমলাদির মনে পড়ল এইমাত্র একটা মেয়েকে সে ফ্ল্যাটের বাইরে বের করে দিয়েছে। বিমলাদি ভয় আতঙ্কে জিভ কাটল।
ইস ছি ছি, পাকনামি দেখাতে গিয়ে স্যারের বউকেই বাইর করে দিল। আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগালো একসাথে। অভি ও বিমলাদি ছোটা দেখে এগিয়ে এলো সেখানে। বিমলাদি তড়িঘড়ি দরজা খুলতে চমকে উঠল। ঘড়িতে তখন প্রায় 12টার ঘর ছুঁই ছুঁই। সারা বিছানায় এপাশ ওপাশ করেও ঘুমের দেখা পেল না শ্রাবণী। ঘাড় উঁচিয়ে আরেকবার উকি দিল ভেজানো দরজাটার দিকে। মানুষটার অপেক্ষা করতে করতে নাজেহাল বেচারি। কখন যে আসবে মানুষটা কে জানে। অপেক্ষা করতে করতে ক্লান্ত মেয়েটা মনে মনে বিড়ালো। আচ্ছা, মুশকিল হলো তো দেখছি। লোকটা সেই যে ঘুমাও বলে চলে গেল, আর তো ঘরে এলো না। এতক্ষণ ধরে কি এমন কাজে ব্যস্ত যে আসার সময় পাচ্ছে না মোটে? হাতে গুনে আরও মিনিট 5 অপেক্ষার পর না পেরে উঠে বসলো শ্রাবণী। আস্তে আস্তে উঠে কি দরজা খুলে উকি দিল লিভিং রুমে মানুষটা কি করছে দেখার আশায়। কিন্তু এ কি, লিভিং রুম পুরোটা ফাঁকা, একদম শুনশান, কোথাও কেউ নেই। শ্রাবণী চিন্তায় পড়ে ভাবতে লাগলো কোথায় গেল মানুষটা। শ্রাবণী ফাঁকা লিভিং রুমে দাঁড়িয়ে ভীষণ অবাক হলো। লোকটা কি ওকে একা রেখে কোথাও বেরিয়েছে? এত বড় ফ্ল্যাটে নিজেকে একা ভেবেই ভয়ে গা ছমছম করে উঠল শ্রাবণী। কিন্তু এত রাতে কোথায় যাবে মানুষটা? ঠোঁট কামড়ে গভীরভাবে চিন্তা করলো শ্রাবণী। আচ্ছা, উনি জিম রুমে অথবা পাশের রুমটায় নেই তো? ভেবে গুটি গুটি পায়ে এগুলো সেদিকে। ওদের ফ্ল্যাটটাতে মোট 3টে বেডরুম। একটাই শ্রাবণী ছিল, আরেকটাই অভির পার্সোনাল জিম করা। আরেকটা রুমে শ্রাবণী এখনও যায়নি। আজ প্রথমবার নাইটি পরেছে শ্রাবণী, তাও স্লিপলেস। আসার সময় যে মনে করে গায়ে ওড়না জড়বে সেটাও ভুলে বসে আছে মেয়েটা। টিমটিম করে জ্বলতে থাকা নীলচে আলোয় ছাওয়া লিভিং রুমটা বড্ড নিবিড়। ঘড়ির কাঁটের টিকটিক শব্দগুলো বড্ড কানে বাজছে। শ্রাবণী মৃদু স্পন্দিত হৃদয়ে শুকনো ঢুকিলে পা টিপে টিপে সামনে এগুলো। জিমের যন্ত্রপাতি রাখা রুমটা দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করলো, এত রাতে কি কেউ কখনো জিম করে? মস্তিষ্কের কোষগুলো জবাব দিল না, করে না। অতঃপর শ্রাবণী তখনই পা ঘুরিয়ে মুখোমুখি রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। এই রুমটায় সকালে তার যা হয়নি। আজ সকালটা যা সব কাণ্ড কারখানা দিয়ে শুরু হলো ভাবতেই হাসি পেল শ্রাবণী। দরজার নবে হাত দিয়ে দিন দিন বুকে আস্তে করে লকটা মোচড় দিল শ্রাবণী। কচকচ শব্দ করে লকটা ঘুরে খুলে গেল দরজাটা। সাথে সাথে দরজার পাল্লা সরিয়ে শ্রাবণী রুমে ঢুকে গেল। এ কি, এত সুন্দর একটা রুম! মনে মনে বলি শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে রইল রুমটার দিকে। কি খোলামেলা আর সুন্দর সাজানো গোছানো রুমটার চারিদিক। আগের রুমটার চেয়েও যেন বেশি সুন্দর এটা। ওই রুমের মতো বড় একটা বেড, এটা তো পাতানো একটা বড় বুক সেলফ, আর বাকি আসবাব বলতে একটা বড় 3 ডোরের উডেন কাভার্ড মাত্র। আবছা লালচে রঙের আভা আলোয় তাতে যেন অদ্ভুত সুন্দর মায়াবী দেখাচ্ছে। গোল্ডেন মেরুন রঙের দেওয়ালে সেই আলোর প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়েছে সারা কক্ষে। শ্রাবণী যেন তাতে ঘোর লেগে গেল। তবে মনটা খারাপ হলো মানুষটা নেই দেখে। গোটা রুম একদম ফাঁকা হয়ে আছে। ফুস করে দম ফেলে অগত্যা শ্রাবণী যার প্রস্তুতি নিতেই সহসা ও ডান হাতটাই হ্যাঁচকা টান পড়ল। শ্রাবণী টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল শক্ত বেশি বহুল বুকে। শ্রাবণী কিছু বুঝে ওঠার আগে অবির আরেক হাত পেঁচিয়ে ধরল তার ঢেউ খেলানো কোমর। অমন টানের ঝটকায় শ্রাবণীর খোপা খুলে একাকার। ভয়ে লজ্জায় নাজুক মেয়েটা নিজেকে ঢাকতে চাইল এক ঢাল রেশমি কেশের আড়ালে। অভি ততক্ষণে শ্রাবণীকে টেনে এনে দেওয়ালে ঠেসে দাঁড়ালো। এক হাতের শক্ত মুঠোয় মেয়েটার সরু নরম হাত দুটো আটকে, আরেক হাত মুখের উপর চুলগুলো সরিয়ে নেশালো গলায় ফিসফিসিয়ে বলল, এত রাতে এখানে কি করছো তুমি? প্রিয় মানুষটার এত নিবিড় ছোঁয়া, ফিসফিসে মাদক কণ্ঠ, কথা তালে তালে ছুটে আসা গরম নিঃশ্বাস, অঙ্গের অচেনা বুনো গন্ধ, সব কিছু মিলিয়ে মিশিয়ে এসের মাত্রা অতিরিক্ত শীতলতাতেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেল শ্রাবণী। হৃদযন্ত্রে বের পড়া ছোটাছুটিতে বেসামাল মেয়েটা হয়ে এলো লজ্জায়। নিঃশ্বাসটুকু যেন আটকে আসছে গলায়। অভি মেয়েটার থরথর কাঁপুনিটুকু বড় মনোযোগ দিয়ে অনুভব করলো। তাকে আরও কাঁপাতে মেয়েটার কানে অধর ছুঁয়ে বলল, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। যা জিজ্ঞেস করবো একবারেই তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। বড় কষ্টে ভাঙা ভাঙা শব্দগুচ্ছগুলোকে কোনো মতে জিহ্বার ডগায় আনলো শ্রাবণী।
আপনার আসতে দেরি হচ্ছে তাই। বলেছিলাম তো ঘুমিয়ে পড়ো, তাও অপেক্ষা করছিলে কেন? আর করবো না। কেন? জানি না। কথা বলার সময় অদ্ভুত কামুক ভঙ্গিতে তিত্তির করে কাঁপছিল শ্রাবণী কোমল অধর জোড়া। এতক্ষণ সেই দৃশ্যটুকু প্রগাঢ় দৃষ্টি মেলে দেখে অভি নিজেকে আর সামলে রাখতে পারল না। গতকালকের অপূর্ণ তৃষ্ণাটুকু মুহূর্তে জেগে উঠল হুড়মুড় করে। অভি বিয়ে পড়া প্রেমিক সত্তা অপেক্ষার সমস্ত গণ্ডি পেরিয়ে খাবলে ধরল শ্রাবণীর সরু কোমর। বড় বড় নিঃশ্বাসের তালে ঝড় তুলে পড়ল। জিজ্ঞেস করবে না আমার আসতে কেন দেরি হচ্ছিল? কেন? এর জবাব শ্রাবণী বড় অদ্ভুত ভঙ্গিতে পেল। একজোড়া খড়খড়ে পুরো অধর নিমিষেই আছড়ে পড়ল শ্রাবণীর নরম অধর ভাজে। সময় যত গড়ালো অভির প্রেমের ছোঁয়া ততই গভীর হলো। মধুপের মতো অষ্টমধু পান করতে করতে একসময় শ্রাবণীকে কোলে তুলে শুইয়ে দিল বিছানায়। দীর্ঘ তৃষ্ণা মিটিয়ে অধর সুরধা পান করতে করতে একসময় হামলে পড়ল শ্রাবণীর নারিকায়। আচমকা উন্মাদের মতো দাঁত বসালো শ্রাবণী মেলি শৃঙ্গের চূড়ায়। শ্রাবণী প্রচণ্ড সুখের ব্যথায় কুকিয়ে আর্তনাদ করে উঠল। তাদের যেন হুঁশ ফিরল অভির। মনে পড়ল মেয়েটার মাস চলেছে। চাইলেও এর চেয়ে বেশি আগানো সম্ভব নয়। অভি শ্রাবণীর কপালে কপাল ঠেকালো। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আশা করি বুঝতে পেরেছো আমার অবস্থাটা। আমি নিজেকে সামলাতে পারছিলাম না, তাই দূরে সরে থাকছিলাম। এই মেয়ে, তুমি আমার এই কি অবস্থা করলে বলো তো? শ্রাবণী অভির কথার জবাবে টু শব্দটি করল না। বড় বড় শ্বাস ফেলে মানুষটার ভারী শরীরের তলে চাপা পড়ে চুপ করে রইল। শ্রাবণীর ঠোঁটে আলতো ঠোঁট ছুঁয়ে অভি আবার বলল, থ্যাংক ইউ সো মাচ বাটারফ্লাই, থ্যাংক ইউ সো মাচ আমার সাদা কালো জীবনটাকে ভালোবাসার পবিত্র 7 রঙে রঙিন করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে নতুন করে ভালোবাসার মানে শেখাওয়ার জন্য। নদীর প্রবাহমান স্রোতের ন্যায় তত্তরে কেটে যাচ্ছে সময়। তন্মধ্যে কেটে গেছে গোটা 3-3টে দিন। বসবাড়ির অন্দরে এখনও স্তব্ধতা। সবচেয়ে বেশি নিশ্চুপ হয়ে গেছেন মনোরমা। তাকে বেশিরভাগ সময় আজকাল নিজের কক্ষে অথবা লাইব্রেরিতে কাটাতে দেখা যায়। সেদিন অভির বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে দুলাল বাবুও কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন। অন্তরাও আজকাল মায়ের সাথে এক অদৃশ্য দূরত্ব বজায় রেখে চলে। মনোরমার দিবস রজনী কেটে যায় হাহাকারে। এমনই এক দুপুরে মিসেস নয়নতারাকে সাথে নিয়ে দুলালবাবু এলেন মনোরমার কাছে। মাকে সোফায় বসিয়ে নিজেও বসলেন পাশে। মনোরমাকে জানালার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ গম্ভীর মুখে বললেন, তাহলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলে রমা? কোন বিষয়ে দুলাল? বোকা নাও তুমি, ভালোভাবে বুঝতে পারছো কোন বিষয়ে কথা বলতে চাইছি আমি। মনোরমা স্বামীর দিকে অবাক চোখে তাকালো। এই মানুষটা বিগত 3 দিন নিশ্চুপ থেকে প্রতি পলে পলে বুঝিয়ে দিয়েছে এ বাড়িতে ঘটে যাওয়া সমস্ত কিছু দায় শুধুমাত্র তারই। বুকের ভেতর জমা হওয়া একরাশ যন্ত্রণার ভারী নিঃশ্বাসটা একসময় দীর্ঘশ্বাস হয়ে অচিরে বেরিয়ে এলো মনোরমার। বড্ড ক্লান্ত কণ্ঠে জানালো, আমি তোমাকে বারণ করিনি দুলাল। তাহলে চলো দুজনে একসাথে গিয়ে ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করি। ছেলেকে ফিরিয়ে আনার কথা শুনে মনোরমা খানিক চঞ্চল হয়ে আবারও নিভে গেল অস্বস্তিতে। শ্রাবণী, এ মেয়েটাকে কেন জানি একদমই সহ্য হয় না মনোরমার। ওর মতো একটা চালচলহীন মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে হবে ভেবে গা গুলিয়ে আসছে বিরক্তিতে। মিসেস নয়নতারা হয়তো বুঝলেন ব্যাপারটা, তাই লাঠি ভর দিয়ে কোনো মতে হেঁটে এসে মনোরমার হাতটা ধরলেন, বললেন, তোমার মনে আছে বড় বৌমা, তুমি যখন এ বাড়িতে বউ হিসেবে এসেছিলে তখন তুমি মাত্র কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলে। মুখ দেখার সময় আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম উপহার হিসেবে আমার কাছে তুমি কি চাও। তুমি কি সুন্দর করে বলেছিলে, মা আমি পড়াশোনা করতে চাই। আমি খুব অবাক হয়েছিলাম সেই দিন জানো, কারণ বোসবাড়িতে এই প্রথম কেউ গয়নার আবদার না করে পড়তে চাইছে শুনে। সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে মায়ের মতন স্নেহ করেছি আমি। তোমার শ্বশুরমশাই বাড়ির বউদের লেখাপড়ার খেলাপ ছিল, তাকেও রাজি করিয়েছি আমি। তোমার পড়াশোনা যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য সব কিছু এক হাতে সামলেছি। আমার এইটুকু দুধের শিশু দাদুভাইকে রেখে যখন তুমি বিদেশে চলে গিয়েছিলে
তখনও কিন্তু আমি তোমাকে বাধা দিইনি। কারণ কি জানো, আমি তোমাকে পরের মেয়ে হিসেবে কখনো দেখিনি। সবসময় ভেবেছি তুমি আমার মেয়ে, পেটে ধরিনি তাতে কি, তবু তুমি আমারই মেয়ে। আচ্ছা বৌমা, তুমি কি পারবে না ওই মা বাপ হারা মেয়েটাকে নিজের মেয়ের মতন ভাবতে? আত্মীয় স্বজন, সোসাইটি, স্ট্যাটাস সব কিছু ভুলে গিয়ে তাকে আপন করে নিতে? নিজের অতীতগুলো মনে পড়তেই মনোরমা কেঁপে উঠল। ধীরে ধীরে চোখ জোড়া ভরে উঠল অশ্রুতে। আসলেই তো, তার জীবনে প্রতিটা ধাপে এই পরম মমতাময়ী মানুষটার অমিলান অবদান না থাকতো, সে কি পারত সমাজের নামজাদা মানুষের একজন হতে? সে কি পারত নিজের স্বপ্ন পূরণ করতে? না, পারত না। সেদিন তার পাশে এই মানুষটা না থাকলে সেও তো একজন সাধারণ গৃহবধূ হয়ে থাকতো, যার কাজ হতো আর 5টা মহিলাদের মতো হেসেল সামলানো। মনোরমা চোখের জল মুছে মাথা দোলালো। নয়নতারার হাত দুটো শক্ত করে ধরে পড়ল। আমি যাব মা। আমি আজই যে ছেলে আর ছেলের বউকে বরণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসব। গতকাল থেকে নতুন কলেজ শুরু হয়েছে শ্রাবণীর, তার ক্লাসমেট অন্তরা। কলেজ একই, তবে দুজনের ডিপার্টমেন্ট আলাদা। অন্তরা জেনারেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ততটা মেধাবী ছাত্রী নয় সে। এ সমস্ত শক্ত পড়াশোনাগুলো কোনোকালেই ওর ছোট্ট মাথায় ঢোকে না। ওর স্বপ্ন একজন বিখ্যাত ব্লগার হওয়ার, বিভিন্ন দেশে ঘুরবে আর সেখানকার মানুষদের কালচার, ট্রেডিশনাল পোশাক, খাবার এসব নিয়ে ব্লগ বানাবে। আজ ফার্স্ট আওয়ারের ক্লাস শেষে শ্রাবণী আর অন্তরা একসাথে এলো ক্যান্টিনে। কোনার দিকের একটা ফাঁকা টেবিল দেখে সেখানে বসে দুজনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যা গরম পড়েছে, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে একেবারে। অন্তরা দুটো ঠান্ডা জুস অর্ডার করলো, রুমাল চেপে কপাল মুছল। শ্রাবণী ক্লিষ্ট মনে জিজ্ঞাসা করলো, আঙ্কেল আন্টি আর বাড়ির সবার অবস্থা এখন কেমন রে? ওই চলছে, তবে মা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে ইদানিং। কিছু জিজ্ঞেস করলে বেশিরভাগ ক্ষেত্রেই এক কথায় জবাব দেয়, নয়তো চুপ করেই থাকে। দুহাত জড়ো করে মুঠোয় চেপে থুতনিতে ঠেকালো শ্রাবণী। চলো চলো চোখে বিষাদ ভরা কণ্ঠে বলল, আমি আসলেই অপয়ারী। আমার জন্যই এসব হলো। কেন যে আমি বাবা মায়ের সাথেই মরে গেলাম না। বৃষ্টি, খবরদার, এসব আজে বাজে কথা আর কখনো যদি বলেছিস। আমাদের বাড়ির অবস্থা অনেক আগে থেকেই ঘুণে ধরা ছিল রে। আজ সামান্য আঘাতে জাস্ট সত্যিটা সামনে বেরিয়ে এসেছে। যাকে, তুই ওসব নিয়ে ভাবিস না তো। আমি জানি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, তাই যেন হয়। এত সুন্দর একটা পরিবার আবার যেন আগের মতো এক হয়ে যায়। এর মধ্যে জুস চলে এলো। অন্তরা শ্রাবণীর দিকে একটা গ্লাস এগিয়ে দিল। এক ঢোকে পুরোটা জুস গিলে ঢেকুর তুলে বলল, এই বৃষ্টি। শ্রাবণী ছোট ছোট চুমুক দিয়ে জুস খাচ্ছিল। অন্তরা ডাক শুনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অন্তরা ঠোঁটে দুষ্টু হেসে বলল, আজ গাড়ি থেকে নামার সময় তুই ঠোঁট মুছলি কেন রে? অন্তরার প্রশ্ন শুনে গলায় জুস আটকালো শ্রাবণী। মনে পড়ল আজ কলেজ গেটে নামার আগে মানুষটার পাগলামি কথা। শ্রাবণী বিষম খেয়ে কাশতে কাশতে তাকালো অন্তরার দিকে। দেখলো জোড়া চোখে তাকে মিটিমিটি হাসছে মেয়েটা। শ্রাবণী রুমাল দিয়ে মুখটা মুছতে মুছতে বলল, প্রশ্নটা আমাকে জিজ্ঞেস না করে তোর দ্য গ্রেট দাদা ভাইয়ের কাছে গিয়েই তো জিজ্ঞেস করতে পারিস। অন্তরা গালে হাত দিয়ে শুয়ে পড়ল টেবিলে। হতাশাগ্রস্ত গলেই বলে উঠল, হায়, তোরা দাদা ভাইয়ের মাখো মাখো প্রেম দেখলে খুব জ্বলন হয় রে। জানিস, আজকাল আমারও খুব প্রেম পাচ্ছে। তো কর, কে বারণ করেছে? ধুর, সেরকম হান্ড্রু মান্দা চোখে পড়েই না তো। চোখটা ঠিক করে আশেপাশে ঘোরান, তাহলেই নজর পড়বে। দুজনের কথার মাঝে আচমকা তৃতীয় ব্যক্তির কথা শুনে চমকে উঠল দুই বান্ধবী। অন্তরা আর শ্রাবণী দুজনেই চমকে পেছনে তাকালো। চোখের সামনে হ্যান্ডসাম লুকে সানগ্লাস পরে সজলকে দাঁড়ানো দেখে বিস্ময়ে মুখটা ঝুলে গেল অন্তরার। শ্রাবণী যেন আবারও বিষম খাওয়ার জোগান সজলকে এমন লুকে দেখে। সজল দুই রমণীর হতবাক চেহারা দেখে হেসে এগিয়ে এলো কাছে। একবার শ্রাবণীকে আরেকবার অন্তরাকে দেখে বলল, হাই লেডিস, আমি সজল মৈত্র, আপনাদের নিউ ইংলিশ লেকচারার। একরাশ এলোমেলো চিন্তা মাথায় নিয়ে হতভম্ব শ্রাবণী বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল বেকুবের মতো। এটা কি হলো তার সাথে? শুকনো ঢোক গিলে বেচারি ফাঁকা করিডরে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল।
এক্সকিউজ মি। পেছন থেকে মিষ্টি কণ্ঠে ডাকটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো শ্রাবণী। দেখলো সামনের ফ্ল্যাটের আধা খোলা দরজায় দাঁড়িয়ে একটা মেয়ে। আপনি কি এই ফ্ল্যাটের মালিককে খুঁজছেন? শ্রাবণী জবাব দিল না। আসলে একটুখানি আগের ঘটনার চমক এখনও তার কাটেনি। মেয়েটা শ্রাবণীকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। শ্রাবণীও মেয়েটাকে দেখতে লাগলো। বেশ মিষ্টি চেহারার মেয়েটা, কোমর ছুঁই ছুঁই লম্বা চুল, তাতে লালচে বাদামি রঙের আভা, পরনে বাড়ির পোশাক, নিতম্ব পর্যন্ত হট প্যান্ট আর হাফ হাতা টি শার্ট। মেয়েটা শ্রাবণীর একদম সামনে এসে দাঁড়ালো। ওকে আপদমস্তক লক্ষ্য করে বললেন না তো আপনি এখানে কেন এসেছেন? মেয়েটার জেরের মাঝে লিফটের শব্দ হলো। আবাসনের ছায়াতলায় এসে লিফট দাঁড়িয়েছে তার ভারী দেহখানা নিয়ে। অতপর সেকেন্ড কয়েকের অপেক্ষায় ঝটপট সেখান থেকে বেরিয়ে এলো অন্তরা আর অনিন্দিতা। তাদের ব্যস্ততা দেখে মনে হলো ঘুম ভাঙতে না ভাঙতেই রওনা দিয়েছে এখানে আসার উদ্দেশ্যে। তবে সকাল সকাল দরজায় কাঙ্ক্ষিত মানুষটাকে অনাকাঙ্ক্ষিতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়ে চোখ জোড়া চানা পড়া দুজনের। বৃষ্টি, তুই এভাবে এখানে দাঁড়িয়ে কি করছিস? শ্রাবণীর আজ বোধহয় অবাক হবার দিন। সকাল থেকে একের পর এক চমক লেগে ওর মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমা ছাড়িয়ে যাওয়ার উপক্রম। একদিকে অপরিচিত মেয়েটা, আরেকদিকে এরা, তাতে আবার এই পরিস্থিতি। এমন অবস্থায় কি জবাব দেবে মাথায় এলো না। ওদিকে চিন্তায় পাগল বিমলাদি ব্যস্ত হতে কাঠের ভারী দরজা ঠেলে খুলতেই চমকে উঠল। দরজার ওপাশে পাশের ফ্ল্যাটের মেয়েটার সাথে শ্রাবণীকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে হিসেব কষল, এই মেয়েটার কি স্যারের বউ নাকি ওর ধারণা মতে ওই বেয়াদব মেয়েটার বান্ধবী। অভি শটান দেহটা এগিয়ে নিয়ে এসে দাঁড়ালো দরজায়। ছোটোখাটো বিমলার মাথার উপর দিয়ে নজর ফেলতেই ভুরুচোরা কুচকে এলো বিস্ময়ে। তৎক্ষণাৎ রেগে গমগমে ভারী গলায় বলে উঠল, শ্রাবণী, ও ওখানে কি করে এলো বিমলাদি? মানে স্যার? বিমলাদি ভয়ে তোতলাতে শুরু করলো। শ্রাবণীর দিকে তাকিয়ে বড্ড আড়ষ্ট গলায় আমতা আমতা করলো, আসলে স্যার উনি যে ম্যাডাম আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি ওই ফাজিল মেয়েটার কেউ হবে বোধহয়। আপনার খোঁজ জানার জন্য রোজ যে জ্বালাই। শ্রাবণীকে দেখার ফাঁকে সহসা অভির নজর পড়ল অন্তরা আর অনিন্দিতার দিকে। একটা প্রলম্বিত চিন্তার ভাঁজ কপালে ফুটে উঠল অভির। এত সকালে এরা এখানে কি করছে? বাড়ির সবাই ঠিক আছে তো? অভি ঝটপট বাইরে বেরিয়ে এলো। 3/4 প্যান্টের পকেটে দুহাত গুজে শটান দাঁড়িয়ে বলে উঠল, অনি, অন্তু, তোরা? শ্রাবণী সহ অন্তরা অনিন্দিতা অভির গলার আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। সাথে সাথেই শ্রাবণীর চোকাচুকি হলো অভির সাথে। হাতা কাটা গেঞ্জি বদদলেতে সবল সুদৃঢ় বাহু যুগল উন্মুক্ত হয়ে আছে সগৌরবে, যার ত্বকের উপর অসংখ্য শিরা উপশিরায় বিনাশ ঘন জালিকার ন্যায় ভেসে উঠেছে। শ্রাবণী সেদিকে নজর যেতে হৃদগহীনে ধক করে ছোট্ট একটা ভূমিকম্প অনুভব করল। তলপেটে মোচড় দিল ভয়ানকভাবে। অভি বড্ড শান্ত হয়ে 3 নারীর মুখোবই লক্ষ্য করল, প্রত্যেকের বদন জুড়ে চকচকে অমানিসা ছেয়ে। তোরা এখানে এত সকালে? মানে দাদা ভাই। এক হাত চেপে অন্তরকে থামিয়ে দিয়ে অনিন্দিতা মিষ্টি করে হাসলো। ওভাবেই আদরে গলায় বলল, কেন আমরা বুঝি আমাদের দাদা ভাইয়ের কাছে আসতে পারি না? অভি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো 2 বোনের মুখের দিকে। তাদের চেহারায় যে বিরাট আকারে একটা জিজ্ঞাসা চিহ্ন ভাসছে সেটাও বুঝতে তার অসুবিধা হলো না। তাই পেছন ঘুরে খপ করে শ্রাবণী এক হাত চেপে ধরল। মেয়েটাকে দড়ি বাঁধা ছাগলের মতো টেনে নিয়ে যেতে যেতে বলল, ভেতরে আয়। ওরা ঢুকে গেলে বিমলাতি দরজা বন্ধ করে দিল। ওদিকে বন্ধ দরজার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বুকে হাত চেপে ধরল সেই মেয়েটা। বড় বড় নিঃশ্বাস টেনে বলল, আমার হিরো, গুনে গুনে 6 মাস পর আজ দেখলাম তাকে। কিন্তু সহসা শ্রাবণীর হাত ধরার দৃশ্যটা মনে পড়তেই বুক থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। মনে মনে ভাবল, 1 সেকেন্ড, আমার হিরো ওই মেয়েটার হাত ধরলো কেন? কি হয় মেয়েটা ওনার? ভাবতে ভাবতেই আবারও মনে পড়ল মেয়েটার স্মৃতি ভর্তি লাল সিঁদুরে মাখামাখি ছিল। লাল সিঁদুর মানে মেয়েটা বিবাহিত। তার মানে মেয়েটা কি তাহলে
আবার খেয়াল হলো বিমলাদি মেয়েটাকে ম্যাডাম বলে ডেকেছিল। 2 2 4 মেলাতেই মুখটা ঝুলে এলো চিন্তায়, সহসা রাগে দুঃখে। ধুরবাল বলে পা ছাড়া দিল ফ্লোরে। মুখটা বাংলার 5-এর মডেল বানিয়ে বিড়বিড় করলো, বারে বারে বিবাহিত পুরুষের প্রেমেই কেন পড়তে হয় আমার, ছি। বিমলাদি ভয়ে শেষ, অধপতন হয়ে আছে লজ্জায়। ছিছি, একই কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে। বেশি পাকনামি করতে গিয়ে শেষ কিনা স্যারের বউকে বাড়ি থেকে বের করে দিল। হাই হাই বিমলা, এখন তোর কি হবে ভেবে বিমলার মুখখানা শুকিয়ে এলো চিন্তায়। এমনিতে স্যারের অসংখ্য অবদান আছে এই ভাঙ্গাচোরা জীবনে। এই স্যার নামক মানুষটা যদি বিমলার জীবনে সেদিন দেবদূতের মতো না আসতো, তাহলে আজ তার যে কী হতো বিমলা ভাবতেই পারে না। সেদিন রাতে স্যার তাকে আর তার মেয়েটাকে নতুন জীবন দিয়েছে, বেঁচে থাকার জন্য মাথার ছাদ দিয়েছে, আত্মমর্যাদার সাথে বাঁচার জন্য কাজ দিয়েছে। আর আজ সেই স্যারের বউকে কিনা বিমলা আর ভাবতে পারল না। ব্যস্ত পায়ে ছুটে এলো শ্রাবণীর কাছে, ওর হাত দুটো ধরে আকুতি মিনতি শুরু করলো তটস্থ কণ্ঠে। ম্যাডাম ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার প্রথম ভুল মনে করে মাফ করে দেন। আমি আমি আসলে জানতাম না আপনি স্যারের বউ। মায়ের বয়সী একজন মহিলাকে অমন হাতে পায়ে ধরতে দেখে যত্র বিব্রত হলো শ্রাবণী। সাথে সাথেই বিমলার হাত দুটো ধরে তাকে থামিয়ে দিয়ে বলল, ছি ছি ছি, এ আপনি কি করছেন? আপনি আমার মায়ের বয়সী, দয়া করে এভাবে বলবেন না, আমার ভালো লাগছে না। বিমলাদি নাছুর বান্দা কাইবেই করতে লাগলো এটা ওটা বলে। হাজার হলেও ভুলটা তারই, সে না জেনে বুঝে অমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। অভি শ্রাবণীকে ছেড়ে সোফায় আয়সি ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে বসলো। বিমলাদির দিকে তাকে গমগমে গলায় বলে উঠল, বিমলাদি, ইটস ওকে। আপনার সম্বন্ধে খারাপ কিছু ভাববে এমন মেয়ে শ্রাবণী নয়। আপনি নিশ্চিন্তে যান, গিয়ে আপনার কাজ করুন। আর পারলে আমার জন্য একটু কড়া করে কফি বানাবেন তো। বিমলাদি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শ্রাবণীর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকে আস্তে আস্তে চলে গেল রান্নাঘরে। অভি শ্রাবণীর দিকে তাকালো ভারী গলায় বলল, স্নান করেছো তুমি? শ্রাবণী মাথা নেড়ে না জানালো। অভি রাগে চোখে ভুরু কুচকে তাকালো, আবারও সেই চিরাচরিত গমে গমে গলায় বলে উঠল, যাও স্নান করে এসো। শ্রাবণী অন্তরা আর অনিন্দিতার দিকে এক পলক তাকিয়ে মাথা নাড়ল। উল্টো পা ঘুরিয়ে রুমের দিকে যেতে গেলেই আবারও মানুষটার কণ্ঠ ভেসে এলো, কাবার্ডের লেফট সাইডের ডোরটা খুলে দেখো, আমার টি শার্ট আর ট্রাউজার রাখা আছে। ওখান থেকে পছন্দ মতো এক সেট নিয়ে নাও। নতুন কাপড়গুলো না ধুয়ে পরার দরকার নেই।